গেটটা দখলে নিয়ে নেবার পরও আপনাদেরকে ওখান থেকে পিছু হটানো হয়? আচ্ছা। এবং খুব বাজে ভাষায় মানে স্যার মানে বকাবাদ্য করেন যে কে তোমাকে পারমিশন দিয়েছে এটা মানে গেট দখল করার জন্য। তো আলটিমেটলি আমাদের সিও তখন কর্নেল জাকির ছিলেন, একদমই নতুন এসছেন র্যাবে, তো উনিও অতটা ডিসিশন মেকিং প্রসিডিউরের মধ্যে আসলে অভ্যস্ত ছিলেন না র্যাবের কার্যক্রমের মধ্যে। তো আলটিমেটলি সরাসরি এডিজি এটা ডিল করছিলেন। আচ্ছা। আর রেজানুর খান, যার কথা কর্নেল রেজানুর খান, পরবর্তীতে উনি মারাত্মকভাবে পুরস্কৃত হয়েছেন। উনি বাহাউদ্দিন নাসিমের ছোট মানে ভাই হিসেবেই পরিচয় দিতেন, আওয়ামী লীগের এমপি, এবং পরবর্তীতে তিনি অ্যাম্বাসেডর হিসেবেও পুরস্কৃত হয়েছেন শেখ হাসিনার থেকে। আচ্ছা। তো আলটিমেটলি এরপরে সঙ্গে সঙ্গে আমি যেহেতু কমান্ডো ছিলাম, যদিও আমার মেজর র্যাঙ্ক ডিউ হয়েছিল, তো আমি আমার অলরেডি পোস্টিং হওয়ারও কথা ছিল, যেটা আমাকে মাদার ব্যাটালিয়ন অর্থাৎ কমান্ডো ব্যাটালিয়নে ফেরত পাঠানোর কথা। তো আলটিমেটলি দেন অ্যান্ড দেন ওই সময় আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। যে কেন আমি এই গেট দখল করেছি, আমাকে র্যাব 3 থেকে স্ট্যান্ড রিলিজ করা হয় এবং আমাকে আমার মাদার ব্যাটালিয়ন অর্থাৎ কমান্ডো ব্যাটালিয়নে ফেরত পাঠানো হয়। তো আলটিমেটলি তারপরে অনেকক্ষণ অপেক্ষা করি, দেখতে চাই যে না ঠিক আছে অন্যান্য আরও র্যাব আসে কি না, বা আমরা জুনিয়র গ্রুপের চারদিকে তখন অলমোস্ট একটা ভীতিকর পরিস্থিতি, কারণ র্যাব ওইখানে বারবার আপনার পারমিশন চাচ্ছিল যে আর্মি কখন আসবে, অর্থাৎ ফায়ার ওপেন করার জন্য আপনার 10:30টার দিকে, 11:30টার দিকে, এইভাবে করে প্রতি ঘন্টায় ঘন্টায় একবার করে র্যাব খালি পারমিশন চাচ্ছে, কিন্তু কোনো পারমিশন আসেনি বা আগানোর মানে দেওয়া হয়নি। এরপরে আমাকে ধরুন কমান্ডো ব্যাটালিয়নে ফেরত পাঠানো যখন হয়, কমান্ডো ব্যাটালিয়নের একটা ছিল, অর্থাৎ প্লাটুন সবসময় আর্মি হেডকোয়ার্টার অ্যাটাচ থাকে, তো সেটার সঙ্গে আমি এসে যোগদান করি এবং জানতে পারি যে সিলেটে অলরেডি C-130 যাওয়ার কথা এবং আমাদেরকে প্যারাশুট নিয়েও রেডি থাকতে বলা হয় যে আমরা ঠিক আছে অপারেশন করব। এখন আপনার ধরেন জুলাই আন্দোলনে শেখ হাসিনা র্যাবকে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করিয়েছে, তো তখনও কিন্তু সকাল 9:30টার সময় হেলিকপ্টার দিয়ে গুলি করে আপনার কোয়ার্টার গার্ড থেকে যখন অস্ত্র বের হয় তখন কিন্তু গুলি করা যেত, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া যেত। কিন্তু সেই ধরনের কোনো, আপনারা কিছুদিন আগেই আপনার 36 আওয়ার্স অফ বিট্রিয়াল, যেটা আপনার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে মানে ইদানিং বের হয়েছে একটা মানে ডকুমেন্টারি, তো এতে নিশ্চয়ই তাদের কথোপকথনগুলো শুনেছেন যে শেখ হাসিনা কতটা কুল ব্লাডেড কিলারের মতো সে ঠান্ডা মাথায়। এটা মূলত আসলে কার বা কাদের স্বার্থ রক্ষার্থে এটি করা হয়েছে এবং ঘটনার নেপথ্যে কে বা কারা কারা সরাসরি জড়িত ছিল, যেহেতু আপনি একজন প্রত্যক্ষদর্শীও ছিলেন, একজন সাবেক সেনা কর্মকর্তা? জিনিসটা হচ্ছে বাপ্পি ভাই, এইখানে শুধুমাত্র দেশের মীর জাফররা ছাড়াও আসলে বাহিরের একটা শক্তিও জড়িত ছিল, এবং এই শক্তিটার আসলে বাহিরের শক্তিটার জন্য যে অকাট্য প্রমাণগুলো, সেটার আগে আসলে বহিঃশত্রুর থেকে আমাদের ভিতরের শত্রু আরও বেশি মাত্রায় ছিল, যারা তাদেরকে সাহায্য করেছিল। অর্থাৎ সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়াতে যেমন আপনি দেখেন যে বিএসএফ পরিচালিত হয় আমলা দ্বারা, এবং তারা এতটা ওয়েল ট্রেন না বা ডিসিশন মেকিংয়ে বা আপনার এই ধরনের মানে ফ্রন্ট লাইন যুদ্ধে তারা এতটা এক্সপার্ট না। কিন্তু বাংলাদেশে বিডিআর বা বর্তমানে বিজিবি তারা আর্মি অফিসার দ্বারা পরিচালিত হয়, এবং তাদের সব ধরনের অফেন্সিভ অ্যাকশন বলেন বা সব ধরনের মানে ইন্টারাকশন বলেন, সব কিছুই সাধারণত আর্মির রুলস অ্যান্ড রেগুলেশনস দ্বারাই পরিচালিত হয়, যেটা কখনো আমলাদের সঙ্গে যায় না। সীমান্তের এক চুল জায়গাও ছাড়বে না, বা আপনার কেউ যদি সীমান্তের দিকে অ্যাপ্রোচ করে সঙ্গে সঙ্গে সেটাকে তারা রিটালিয়েট করবে। তো এই ধরনের অ্যাপ্রোচগুলো যখন আপনার বিডিআর বা বিজিবির মধ্যে ছিল, তখন আপনারা রৌমারি পদুয়ার ঘটনা জানেন এর আগে। তো যে পরিমাণ আপনার ইন্ডিয়া এর আগে এই বিজিবি বা মানে বিডিআর দ্বারা আপনার তারা একটা অপমানজনক পরিস্থিতির শিকার হয়েছে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে আসলে আপনার ধরেন যে ওই যে ইন্দিরা গান্ধীর যে ইয়েটা যে মাথার দুই পাশেই ব্যথা হওয়া, তো আলটিমেটলি বাংলাদেশের এই বর্ডার ফোর্সকে বা বিডিআরকে দুর্বল করা ছিল হচ্ছে অন্যতম প্রধান উদ্দেশ্য।